সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রতিদিনের অর্থ বাণিজ্য। আজকে আমরা আলোচনা করব আর্থিক খাতের বিভিন্ন দিক নিয়ে। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ফাইন্যান্সের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কায়সার হামিদ। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আর্থিক খাতের আসলে টোটাল যে আমাদের আর্থিক খাতের অবস্থা, সে আর্থিক খাতে প্রায় এখন 24,000 কোটি টাকার মতো এনপিএল। কিছু কিছু প্রতিষ্ঠানে সেটা যদি আমরা একক প্রতিষ্ঠানে এসে হিসাব করি, প্রায় 90 থেকে 99% পর্যন্ত এনপিএল আছে। এই যে সার্বিক এই অবস্থা থেকে আসলে আর্থিক খাতকে উত্তরণের বা আপনি আর্থিক খাতটা কেমন দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে খেলাপিড়ির বাংলাদেশের একটা জাতীয় সমস্যা। এটা পুরা ব্যাংকিং সেক্টরকেই, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকেই নাজুক করে তুলেছে আমি বলবো। এবং যেটা আর্থিক প্রতিষ্ঠানের আপনি যে তথ্যটা দিলেন যে প্রায় 30%-এর কাছাকাছি এনপিএল, 24,000 কোটি টাকা, সেটা আসলে আমাদের ব্যাংক খাতেরও একই অবস্থা। কিন্তু হয়তো আমাদের ব্যাংক খাতের এই জিনিসটা আনভেল হয়েছে অনেক পরে। আমরা 2024-এর জুলাইয়ের পরে যে চিত্রটা ব্যাংকিং খাতে দেখেছি, এটা আসলে এতদিন উইন্ডো ড্রেসিং করেই যদি বলেন, এটাকে কম দেখানো হচ্ছিল। এখন এইটা আসলে যদি আর্থিক খাতকে যদি আমি শুধু বিশ্লেষণ করি, তাহলে আপনি পুরা 35টা আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান আছে যে এই টোটাল যে আপনার 24,000 কোটি টাকা, তার 70%ই মাত্র কয়েকটা আর্থিক প্রতিষ্ঠানের। ইভেন আমি যদি বলি যে 10টা আর্থিক প্রতিষ্ঠানকে যদি আপনি বাদ দেন, তাহলে এনপিএল কিন্তু আবার টোটাল এনবিএফআই এর অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যে। আপনি এখানে যেমন ট্রিপল রেটেড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, আবার ওই যে বললেন যে শতকরা প্রায় 97-98 ভাগই খেলাপিরিন হয়ে গেছে, সেরকম প্রতিষ্ঠানও আছে। সো আমরা যদি শীর্ষ 10টি আর্থিক প্রতিষ্ঠান দেখি, তাদের কিন্তু পোর্টফোলিওতে কন্ট্রিবিউশন মোর দেন 70%। অন্যদিকে তাদের এনপিএল কিন্তু আপনার সবারই 10%-এর নিচে। কিন্তু এইটা আসলে হয়েছে কবে? আর্থিক প্রতিষ্ঠানের এনপিএল কিন্তু সাম্প্রতিক সময়ে তৈরি হয় নাই। আর্থিক প্রতিষ্ঠানের এনপিএলগুলো হয়েছে 2017-18 সালের আগেই, এবং যেটা আনভেল শুরু হয়েছে আপনার 2018-19 সালে। এবং এটা নিয়ে অনেক বেশি হয়তো লেখালেখি হয়েছে, আলোচনা হয়েছে, যেহেতু পিপুলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং বা ফাস্ট ফাইন্যান্স বা এরকম আরও কয়েকটা আর্থিক প্রতিষ্ঠানের টাকে স্ক্যাম যদি আপনি বলেন, সেরকম বিষয়টা সামনে চলে আসার কারণে এই খাতটাকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে। কিন্তু এই সংখ্যাটা আমাদের ব্যাংকিং সেক্টরের জন্য প্রায় 30%, যেটা আপনি সাম্প্রতিক সময়ে দেখেছেন যে অলরেডি 20% হয়েছে ব্যাংকিং খাতে, এবং যেটা 30% লেভেলে হয়তো চলে যাবে। এইটা থেকে যদি আসলে আমাদেরকে বের হতে হয়, বা এটা থেকে বের না হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। বের হতে গেলে আমাদের খুবই আন্তরিক হয়ে, ঐক্যমত হয়ে সকল পক্ষকে এটার সঙ্গে কাজ করতে হবে। কারণ এগুলোতে শুধু রেগুলেটরি প্রতিষ্ঠান না, এখানে রেগুলেটরি প্রতিষ্ঠানের যেমন ভূমিকা আছে, সঙ্গে সঙ্গে পার্টিকুলার ব্যাংক ফাইন্যান্স ইনস্টিটিউশন, তাদের যে স্টেক হোল্ডার আছে, তাদের শেয়ার হোল্ডার থেকে শুরু করে এবং বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সি, জুডিশিয়াল, এই প্রতিটা জায়গাকে একসঙ্গে একটা টাস্কফোর্স হিসাবে কাজ করতে হবে। আমাদের এই আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ আসলে আমরা কেন আদায় করতে পারি না? আপনি যদি এর প্রসেসটা দেখেন, এর প্রসেসটা খুবই ডিফিকাল্ট। আপনি নর্মালি খেলাপি হলে আপনি এনআই অ্যাক্ট করছেন, অথবা আপনি অর্থ ঋণের মামলা করছেন। এবং এই মামলাগুলোর যে দীর্ঘসূত্রিতা, প্রথম কথা হচ্ছে যে আপনি এই মামলা করলে যে ডেট পান, সেই ডেটগুলো এত লং টাইম যে আপনি একটা মামলার ডেট, নেক্সট ডেট 1 বছর লেগে যায় কোনো কোনো ক্ষেত্রে। তার মানে আপনি মামলা করে আসলে ইমিডিয়েটলি কাস্টমার এগেনস্টে কোনো ইফেক্টিভ অ্যাকশানে যেতে পারছেন না। এবং এখানে কোর্ট সংখ্যা খুবই কম। আমাদের সরকার থেকে আমরা শুনছি যে এখানে কোর্ট বাড়ানো হবে, এখানে আরও কিছু জটিলতা কমানো হবে, বাট তারপরও স্টিল যে পরিমাণ মামলা এখানে আছে, এবং যে পরিমাণ এখানে আপনার প্রসেসগত জিনিসটাকে সিম্পলিফাই করার দরকার, সেখানে কোর্ট যেমন বাড়াতে হবে, সাথে সাথে স্পেশাল প্রভিশনগুলোকে চেঞ্জ করতে হবে। আপনার এই কনভেনশনাল ওয়েতে আপনি একটা ওয়ারেন্ট ইস্যু করবেন, সেই ওয়ারেন্ট পার্টি কাস্টমারের ওই অ্যাড্রেসে যাবে, কিন্তু কাস্টমার তো সেই অ্যাড্রেসে নাই। তাহলে আসলে ওয়ারেন্টটা এক্সিকিউশন কিভাবে হবে? এবং একের পর এক কাস্টমার যদি আপনার মামলার ডেটগুলো বিনা কারণে অজুহাত দিয়ে দিয়ে তার ডেটগুলো বাড়াতে পারে, কোনো ধরনের হিয়ারিং ছাড়া, হিয়ারিংয়ে কোনো ইস্যুই না, শুধুমাত্র সে ডেট চাচ্ছে, তো এইগুলো যদি আপনি কমাতে ওদিকে না পারেন, তার মানে আপনি আইনগত প্রসেসে কোনো ইফেক্টিভ অ্যাকশনে যেতে পারছেন না। নাম্বার 2 হচ্ছে যে আপনি যে অ্যাসেটগুলো নিয়েছেন মর্টগেজ হিসাবে,
সেগুলোকে আপনি ডিসপোজ করতে পারছেন না, সেটা আপনি নিলাম করতে পারছেন না, নিলামের উপরে বিভিন্ন ধরনের স্টে নিয়ে আসছে কাস্টমার, এবং আপনি নিলামে কাস্টমার পাচ্ছেন না। এবং মর্টগেজ করার সময় আমাদের দেশের যে জটিলতা, দেখা যাচ্ছে একই প্রপার্টি বিভিন্ন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে মর্টগেজ করে ফেলছে কাস্টমার, অথবা ওই 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 মর্টগেজকৃত সম্পত্তির আপনার বিভিন্ন ধরনের আইনগত জটিলতা হয়েছে, তার মানে আপনি সেটাও ডিসপোজ করতে পারছেন না বা সেল করতে পারছেন না। এবং যে ভ্যালুতে আপনি মর্টগেজ নিয়েছেন, আপনি সেল করতে গেলে তার সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট কম আপনি পাচ্ছেন। তার মানে আপনি ওখানে আপনার রাস্তাগুলো খুবই ক্ষীণ। এরপরে আসেন যে আপনি কাস্টমারকে আসলে আপনি কী কী ধরনের চাপ তৈরি করতে পারতেন। আমাদের দেশে অ্যাসেট ম্যানেজমেন্ট করার জন্য, এস্টেট অ্যাসেট ম্যানেজমেন্ট করার জন্য একটা ইনস্টিটিউশন দরকার ছিল, যেটা নিয়ে আমরা অনেক দিন ধরে আলোচনা করছি, কিন্তু পার্টিকুলারলি আমরা এখানে কোনো কিছু করতে পারিনি। এই এই নতুন যে সরকার, সেখানেও কিন্তু আমরা 8-9 মাসে এটার যে কোনো কিছু একটা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। এই পুরো মর্টগেজ লোনের যেটা, এটার একটা ভ্যালুয়েশন হওয়া দরকার, যে অ্যাকচুয়ালি কত টাকা লোন, এটার এগেনস্টে যে সিকিউরিটি আছে তার ভ্যালু কত টাকা, মার্কেট ভ্যালু কত এবং ফোর সেল ভ্যালু কত। এইটা যদি অ্যাসেস করা না যায়, তাহলে কিন্তু আপনি আসলে এটা ট্রিটমেন্টটা বুঝতে পারবেন না যে কত টাকাতে এটাকে ডিসপোজ করতে হবে। আজকে আমি একটা আর্থিক প্রতিষ্ঠানের সিইও, আমার কাছে একটা 5 কোটি টাকার মর্টগেজকৃত সম্পত্তি আছে, আমি দেখলাম যে এটা মার্কেট সেল ভ্যালু 1 কোটি টাকা, এবং অনেক এফোর্ট দিয়ে মামলার রায় নিয়ে এসে এটা আমি সেল করলাম, কিন্তু আপনাকে ভবিষ্যতে কোনো একদিন এসে বললো যে আপনি এই প্রপার্টিটা কম দামে সেল করে দিয়েছেন, কারণ এটা তো খাতা কলমে 10 বছর আগে 5 কোটি টাকা দামে নেওয়া ছিল, আপনি দুদকের ইয়ের মধ্যে ঢুকে গেলেন। তার মানে এখানে যে আর্থিক প্রতিষ্ঠানের তাদের এমপ্লয়ীদের যে সুরক্ষার জায়গাটা, সেখানেও কিন্তু নাই। আপনি এটা কি পারপাসফুলি সেল করলেন না জেনুইন ইন্টেনশন নিয়ে করলেন, আপনি এটার পার্থক্য করতে পারছেন না। কিন্তু আপনি ওই চোখ দিয়ে কিন্তু সবাইকে আপনি খারাপভাবে দেখছেন। যেমন এখন একটা প্রবণতা এসেছে যে প্রত্যেককেই আপনি ওই ফ্যাসিস্ট বলে বা ট্যাগিং করার একটা ইয়ে আছে। এখন সবাইকে তো এক ট্রিটমেন্টে আসলে আপনি কি বিচার করলে চলবে না। তার মানে অ্যাসেট একটা রিপোজিশন কোম্পানি এখানে থাকার দরকার। নাম্বার 2 হচ্ছে যে এদের উপরে যে অন্যান্য অ্যাকশনগুলো থাকার দরকার ছিল, তাদের যে সেভিংস অ্যাকাউন্টে টাকা তারা যেটা রাখে, তাদের রিলেটিভদের ব্যাংকের অ্যাকাউন্টে যে সমস্ত টাকা আছে, তাদের বেনামে যে সমস্ত প্রপার্টিগুলো আছে, বিভিন্ন কোম্পানি আছে, শেয়ার আছে, সেটাকে কিন্তু আপনি কোনোভাবে অ্যাটাচমেন্টের মধ্যে আনতে পারছেন না, প্রচলিত আইনে আনতে পারছেন না। অথচ এইখানে একটা স্পেশাল টাস্কফোর্স হওয়ার দরকার ছিল, যে যিনি লোন নিয়েছেন হয়তোবা তার স্ত্রী, সন্তান বা আত্মীয় স্বজনের নামে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, তারা দেদার্সে দেশের বাইরে যাচ্ছে, তারা অন্য নামে ব্যবসা করতে পারছে, সে এই প্রতিষ্ঠানের এগেনস্টে যেটা লোনে আপনি প্রপার্টিটা দিয়েছেন সেটার বাইরে আপনি আসলে কিছুই করতে পারছেন না। তো তাহলে অথচ সে অন্য নামে ব্যবসা করছে, কিন্তু এটা তো আমাদের কাছে তথ্য আছে, সেন্ট্রাল ব্যাংকের কাছে তথ্য আছে যে তার অন্য ব্যাংকে অন্য নামে রিলেটিভদের নামে আসলে কি প্রপার্টি আছে। তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো আপনি কি এখানে অ্যাটাচ করতে পারছেন না। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের প্রপার্টি সেল বাই রেজিস্ট্রেশনটা আজকে প্রায় 1 যুগের বেশি হয়েছে, যেখানে টিন ম্যান্ডেটরি হয়েছে, যেখানে এনআইডি ম্যান্ডেটরি হয়েছে, কিন্তু আপনি আসলে এটার ইফেক্টিভ ইউজ কি করতে পারছেন। আজকে আপনার একজন খেলাপি ঋণ কাস্টমারের, সে তার অন্য কোনো প্রপার্টি কোথায় আছে সেটা আপনি জানতে পারছেন না, আপনি তার রিলেটিভদের নামে কি প্রপার্টি আছে আপনি সেটা জানতে পারছেন না, হুইচ ইজ ভেরি ইজি ইন ইউরোপিয়ান কান্ট্রি, ইউএসএ, যে আপনি তার টোটাল প্রপার্টি লিস্ট আছে কি আপনি জানতে পারতেন। আপনি যদি ওটা জানতে পারতেন, আপনি কিন্তু অ্যাটাচমেন্টে নিতে পারতেন। আপনি মর্টগেজ, একই প্রপার্টি বিভিন্ন জায়গায় মর্টগেজ হয়ে যাচ্ছে, বিকজ দ্য প্রসেস ইজ কমপ্লিটলি ম্যানুয়াল, এবং আপনার এখান থেকে যে ওই প্রপার্টি মর্টগেজ হয়েছে কিনা, এটা আপনি এখন যে এনইসি নিয়ে আপনি করছেন, এটা ফল্টি একটা সিস্টেম। চাইলেই অনেকে, এবং আমরা দেখছি পেপার পত্রিকায়, যে একই প্রপার্টিতে আপনার বিভিন্ন ব্যাংকের কাছে সে মর্টগেজ করেছে, বিভিন্ন সময় করে সে সব নিয়ে গেছে। তার মানে আপনি ল্যান্ড রেজিস্ট্রেশন এবং যে আইন মন্ত্রণালয়, যেটা রেজিস্ট্রেশন এবং ভূমি মন্ত্রণালয়, এই দুইটার কোনোটাই যে রেজিস্ট্রেশনে আপনি যে টিন নিলেন, এনআইডি নিলেন, সেটার কিন্তু আপনি কোনো ব্যবহার করতে পারছেন না। আচ্ছা, আমার আসলে এই যে আপনি যেটা বলছিলেন যে আমরাও বিভিন্ন সময় নিউজ করি যে একই জিনিস বিভিন্ন জায়গায় মর্টগেজ দেওয়া, আসলে এই সংকটগুলো কিভাবে তৈরি হয়, কেন আপনারা কেন সেটা যে সময় একটা এই মালে ইয়ার অ্যাসেটের এগেনিস্টে আপনারা লোন দিচ্ছেন, লোন দেওয়ার ক্ষেত্রে কি এই জিনিসগুলো আপনারা ওই সময় তদারকি করেন বা দেখে নেন না? আপনি ঠিক প্রশ্ন করেছেন। এখানে আসলে দুইটা পারপাজে হয়, একটা হচ্ছে ল্যাক অফ সিস্টেম, আর একটা হচ্ছে ইন্টেনশন। সো একটা তো হতেই পারে যে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা কিছুটা হলেও তাদের সঙ্গে কম্প্রোমাইজ করেছে বা জড়িত ছিল, বা যারা লোন নিয়েছে স্মার্টলি এটাকে অ্যাভয়েড করে এটা করতে চেয়েছে, সেটা তো একটা গ্রুপ, সেটা দিস ইজ এ ক্রাইম। সো ক্রাইম আপনার যুগে যুগে বিভিন্ন জায়গায় হয়েছে, এটাকে আপনার অ্যাড্রেস করতে হবে যদি আইনের শাসন থাকে, আপনি যদি বিচার করতে পারেন, এবং আপনার যদি
এইটাকে আপনি মনিটরিংয়ে রাখতে পারেন, এটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। কিন্তু যেটা হয়েছে ল্যাক অফ সিস্টেম, আপনি 2016 সালের আগে তো আমরা কোনোদিনও এনআইডি ভেরিফাই করতে পারিনি। একটা কপি আপনি এনআইডি করেছেন 2008 সালে, 9 সালে আপনি এনআইডির একটা কপি দিয়েছেন, আমার কাছে তো এটাই অরিজিনাল, আমি তো এটা দেখে কিন্তু অথচ নামটা আপনার, ছবিটা আরেকজনের, বিভিন্ন তথ্য আরেকজনের, এটা তো আমাদের আগে সিস্টেমই ছিল না। সো প্রথম কথা হচ্ছে আপনি এনআইডি ভেরিফাই করতে পারেন, আপনি টিন ভেরিফাই করতে পারেননি, আপনি মর্টগেজ করা আছেন কিনা সেটা ভেরিফাই করতে পারেননি, আপনি এটার যে প্রপার্টিটা সার্চ করবেন যে এই প্রপার্টির যে ডকুমেন্টগুলো দিয়েছে সেটা জেনুইনিটি কি আছে সেটা আপনি দেখতে পারেননি। আপনি ভ্যালুয়েশন করেছেন যে সমস্ত কোম্পানিকে দ্বারা, সেই সমস্ত কোম্পানি বায়াস ছিল, তাদের কোনো জবাবদিহিতা নাই, তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, তারা একটা ভ্যালুয়েশন একটা দিয়ে এলো, অথচ ওই প্রপার্টি হয়তো তার পজিশনে নেই কাস্টমারে, তার ডকুমেন্টেশন ওখানে ঠিক নাই, তাদের টেকনিক্যাল যে ভ্যালুয়েশনটা সেটা ঠিক মতো আসে নাই। সো এই পুরো জিনিসটা এখনো পর্যন্ত তো ভ্যালুয়েশন যে প্রসেসে আমাদের হয়, এই প্রসেসটা নট সাইন্টিফিক। এখানে আপনার প্রচুর পরিমাণ লুফলস আছে। তো যারা আপনার লোন নিবে, ইন্টেনশনালি টাকাটা ফেরত দিবে না, তারা দুইটা সুযোগই নেবে, একটা হচ্ছে সিস্টেমের গ্যাপের সুযোগটা নিবে, আর একটা হচ্ছে যে তারা কম্প্রোমাইজ করে চেষ্টা করবে যে ব্যাংক আর্থিক খাত থেকে বিভিন্ন ভাবে এই লোনগুলো বের করে নেওয়া যায় কিনা। সো সুতরাং এটা আপনার শুরুতেই হয়েছে। আবার এখন যখন আপনি তার এগেনস্টে অ্যাকশন নিতে যাবেন, সেই অ্যাকশনেও আপনি জানেন যে অনেকগুলো পদে পদে দুর্বলতা আছে, আইনগত দুর্বলতা আছে, ব্যাংকের সদিচ্ছার অভাব আছে, তার অন্য কোনো ইমপ্লিকেশন নাই, তার ট্রেড লাইসেন্স ক্যান্সেল হয় না, সেই দেশে অন্য নামে ব্যবসা করতে পারে, সেই দেশে সুন্দর মতো ট্রাভেল করতে পারে, সমস্ত ইউটিলিটি কানেকশন নিতে পারে, ব্যাংকে আরেকটা অ্যাকাউন্ট খুলে সে তার লেনদেন করতে পারে, আরেকটা নামে সে এলসি খুলতে পারে, তাহলে আপনার ওইটা টাকাটা দিবে কেন? সকল সম্ভাবনা তো তাদের জন্যই। স্কোপ তো তাদের জন্য আছেই। তো এই যে এরকম মানে এই পরিমাণ সংকট, এই সংকট থেকে আসলে কি প্যাকেজের মাধ্যমে আপনারা আসলে এই খাতটাকে সুরক্ষিত করতে পারেন? দেখেন, আমরা ডিজিটাল বাংলাদেশ বলা শুরু করেছি বহুদিন ধরে, কিন্তু আমি বলবো আমরা আসলে কম্পিউটারাইজ করেছি। যেটা আপনার কাগজে লেখা, আপনি যা শুধু সেটাকে কম্পিউটারে তুলেছেন, কিন্তু আপনি কল করে সিস্টেম ইন্টিগ্রেশন করে সেখান থেকে কোনো তথ্য রিট্রাইভ করতে পারেন না, আপনি ভ্যালিডেট করতে পারেন না, আপনি সেখানে কোনো ইনফরমেশন আপডেট দিতে পারেন না। সো আপনি ল্যান্ডের বলেন, গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বলেন, ট্যাক্সের ক্ষেত্রে বলেন, ব্যাংকে, শুধুমাত্র ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে আপনার একটা জিনিস তৈরি হয়েছে, আপনি সিআইবিটা পান যেখানে সমস্ত তার লোনের তথ্য আছে, এবং যদি সেন্ট্রাল ব্যাংক চাই বা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল চাই তার কত টাকা ব্যাংকে আছে সেই তথ্যটা আপনি পান, কিন্তু বাকি কোনো জিনিস এখনো পর্যন্ত আপনি এসে পাওয়ার কোনো ব্যবস্থা করতে পারেননি। সো এই যে জেনুইন ডিজিটালাইজেশন যদি না হয়, ডিজিটাইজেশন না হলে যেটা হয় যে আপনার এই অনিয়মগুলো করার স্কোপগুলো তৈরি হয়ে যায়। এত মানুষ এই দেশে, 16-17-18 কোটি মানুষ, আপনার তারা বিভিন্নভাবে অ্যাটেম্প নিবে যে আপনারা এইগুলো করতে পারে কিনা, কিন্তু আপনি যে টেকনোলজিক্যালি সেগুলোকে আটকাবেন, আপনার প্রপার কেওয়াইসি করবেন, তার ডকুমেন্টেশন চেক করবেন, সেটা যদি আপনি সিস্টেম দিয়ে না করেন, হিউম্যান প্রসেসে তো আপনি এটা করতে পারবেন না। এইটা করার জন্য আমাদের আসলে একটা কম্প্রিহেন্সিভ টাস্কফোর্স করে তার একটা পলিসি করা দরকার ছিল, যে আমাদের লোন অ্যাকুইজিশনটা কিভাবে হবে, সেখানে কি কি চেক পয়েন্ট করতে হবে, আমাদের যে কম্প্রিহেন্সিভ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক আছে প্রতিটা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের, সেটা ইমপ্লিমেন্টেশন কিন্তু আমরা করতে পারছি না। সো লিগ্যাল ভেটিংটা কিভাবে হবে, ডকুমেন্টেশন ডিউ ডিলিজেন্সটা কিভাবে হবে, কাস্টমার তথ্যগুলো কিভাবে যাচাই হবে, সেগুলোকে কিভাবে রেকর্ড করা যাবে, এবং সেটা দিয়ে আপনি তথ্যগুলো যাচাই করতে পারবেন কিভাবে, এটা যদি আপনি ডিজিটাল না করেন তাহলে কিন্তু এই ফ্রডের রিস্কটা আপনার থাকে। একটা বিষয় হলো যে ধরেন বাংলাদেশে প্রায় 60-এর উপরে ব্যাংক, এরপরে 35টা আর্থিক প্রতিষ্ঠান। এই যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, এতগুলো প্রতিষ্ঠান কি বাংলাদেশে আসলে আদৌ প্রয়োজন ছিল? দিস ইজ এ গুড কোশ্চেন। অ্যাকচুয়ালি আপনি দুইটা দিকে চিন্তা করেন, এতগুলো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হওয়ার পরেও আমাদের ব্যাংকিং পপুলেশন সাইজ ইজ ভেরি লো। অন্যদিকে আপনি আমাদের পাশের রাষ্ট্রেই যান, যাদের আচার ব্যবহার, ডেমোগ্রাফিক যে সেটা প্রায় আমাদের মতোই, অথচ সেখানে নাম্বার অফ ব্যাংক অনেক কম, কিন্তু ব্যাংকেবল পপুলেশন অনেক বেশি, আই মিন ব্যাংকের কাস্টমার অনেক বেশি। সো আমরা যেটা করেছি, আমরা ব্যাংকটাকে একটা বিজনেস হিসাবে নিয়েছি এদেশে। ব্যাংক খুললে তো বড় ব্যবসা, আপনি বিভিন্ন ধরনের সুবিধা আসলে আপনি এখান থেকে পান। পৃথিবীর সব দেশে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ব্যবসায় সবচেয়ে রিস্কি ব্যবসা মনে করা হয়, আমাদের এখানে আসলে উল্টা হয়েছে। আপনি একটা ব্যাংকের লাইসেন্স দিবেন, দেখবেন যে 200-300 অ্যাপ্লিকেশন পড়ে যাচ্ছে, এখানে 500 কোটি 1000 কোটি টাকা কোনো ব্যাপারই না, টাকাটা জোগাড় হয়ে যাচ্ছে। তার মানে এই বিজনেসের পিছনে অন্য কোনো মোটিভেশন আছে। সো এই যে নাম্বার অফ ব্যাংক আমরা করেছি, এবং করেছি সব ঢাকা চিরগং কেন্দ্রিক। আপনি যদি দেখেন 80%-এর উপরে ব্যাংক শুধুমাত্র ঢাকা সিটিতে, আর রেস্ট 20% হচ্ছে অল ওভার দ্য কান্ট্রি। তার মানে আপনি এই দেশের জনসংখ্যার যেখানে 70% হচ্ছে ঢাকার বাইরে, তাদেরকে আসলে আপনি কাভারেজের মধ্যে আনতে পারলেন না, কিন্তু নাম্বার অফ ব্যাংক আপনি এখানে বাড়ালেন। ব্যাংক আসতে পারে, কিন্তু এক্সিট ডোরটা নাই আমাদের, আমাদের এন্ট্রি ডোরটা অনেক বড়, যার কারণে আপনার
50-60টা ব্যাংক চলে এসেছে, 35টা আর্থিক প্রতিষ্ঠান এসেছে, কিন্তু এটার এক্সিট ডোরটা বন্ধ। কোনো একটা আর্থিক প্রতিষ্ঠানকে কিভাবে আপনি তার খারাপ হলে সেটা চলে যাবে, এই রেজুলেশন প্রসেসটা আমাদের নাই। যে তার বন্ধ হওয়ার প্রসেসটা কি, কাস্টমারের ডিপোজিটটা কিভাবে এখানে সুরক্ষিত থাকবে, এখানে যারা ব্যাংকের প্রমোটার, আর্থিক প্রতিষ্ঠানের যারা প্রমোটার, তাদের অব্লিগেশনটা এখানে কি হবে, এবং কোন স্টেজে গেলেই একটা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে তার লোন দেওয়া বন্ধ করে দিতে হবে, তার ডিপোজিট নেওয়াটার উপরে এমবার্গো করতে হবে, তার যারা শেয়ার হোল্ডার ছিল, স্পন্সর ছিল, তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে, এটা নাই। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখছি যখন সব কিছু ঘটনা ঘটে গেছে তখন আসলে সেটাকে আমরা পোস্টমর্টেম করে একটা আইসিইউ বেডের মধ্যে নিয়ে যাচ্ছি, এবং সেখান থেকে বের হওয়ারও কোনো আমি দেখছি না যে তাকে মেরে ফেললেও আপনার অসুবিধা, আবার তাকে আপনি বাঁচাও রাখতে পারছেন না। সো আপনি আইসিইউতে গেলে কি হয়, বার্ন করতে থাকেন, কষ্ট হতে থাকে। আমাদের কিন্তু এখন কষ্ট হচ্ছে, আমাদেরকে বাধ্য হয়ে টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখতে হচ্ছে, আবার আপনি তাকে না বাঁচিয়েও পারছেন না, আবার আপনি তাকে মারা যেতেও দিচ্ছেন না। আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা আসলে সেটাও দেখতে পাইনি যে তাকে যে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা কিছু হবে। সো এক্সিট ডোরটা যদি বড় হতো, তখন আপনার এটাকে যদি বিজনেস হিসাবে দেখা যেত, যে জেনুইন বিজনেস কেস, ব্যাংক আসবে, বিজনেস মডেল নিয়ে টিকে থাকবে, বিজনেস মডেল যদি টিকে না থাকতে পারে অন্য কারোর সঙ্গে মার্জার অ্যাকুইজিশন হবে, অথবা তার একটা এক্সিট ডোর আছে, এক্সিট ডোর বের হয়ে যাবে। আমরা যে কোনো বাসায় আপনার বাতাস ঢুকতে লাগলে তো একটা জানালা থাকতে, সেই বাতাসটা কীভাবে বেরোবে তার জন্য আরেকটা জানালা করতে হয়। তা আমরা এই পিছনের জানালাটা আসলে শুরুতেই বানাইনি, যার ফলে এন্ট্রি করে নাম্বার অফ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বেড়ে গেছে, কিন্তু সারা দেশে আমরা ইনাফ কাস্টমারের জন্য, কৃষির কাস্টমারের জন্য, এসএমইর কাস্টমারদের জন্য আমরা আনতে পারিনি তাদেরকে ব্যাংকের মধ্যে। এই ঢাকা শহরের কিছু কর্পোরেট কাস্টমার একই কাস্টমার গ্রুপের কাছে যাওয়ার জন্য সহজ রাস্তায় এখানে নাম্বার অফ ব্যাংক আমরা বাড়িয়ে ফেলেছি। আর্থিক প্রতিষ্ঠানগুলো যে ব্যাংকের মতো একই স্টাইলে সেবা দেয়, আসলে এই ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের দুজনের একই ধরনের সেবা দেওয়ার কথা ছিল? দিস ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড গুড কোশ্চেন। আপনি দেখেন, এটা শুধু ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান না, ব্যাংকের মধ্যেও তো আপনি অনেক নাম নিয়েছেন। আপনি বলেছেন প্রবাসীদের জন্য আপনি ব্যাংক করেছেন, আপনি বলছেন কৃষির ক্ষেত্রে আপনি ব্যাংক করেছেন, আপনি বলছেন এসএমইদের জন্য বেসিক ব্যাংক করবেন, আপনি এনআরবি ব্যাংক করবেন, কিন্তু এনআরবি ব্যাংক কি শুধু এনআরবি করছে? যতগুলো এনআরবি ব্যাংক আছে করছে না। আপনি কৃষি ব্যাংক যতগুলো আছে তারা কি আসলে কৃষির ওই যে রিকোয়ারমেন্ট আছে সেটা ফিল আপ করতে পারছেন? পারছেন না। আর্থিক প্রতিষ্ঠানের বিজনেস মডেল ডিফারেন্ট হওয়ার কথা ছিল, ডিফারেন্ট হয়নি। আমরা আসলে শুরুতে একটা প্রস্তাবনা যখন আসে বাংলাদেশ ব্যাংকের কাছে লাইসেন্স নেয়ার জন্য, তখন আমরা বলি আমরা এটাই করব, অন্যদের মতো করব না। কিন্তু এরপরে যে আমি যে করলাম না, আমি পাবলিক লিমিটেড কোম্পানি হলাম না, আমি আমার মূল জায়গায় থাকলাম না, সেটার পরবর্তী যে সুপারভিশন থাকা দরকার ছিল সেটাই অ্যাবসেন্ট থাকার ফলে এখন সবাই সব একই কাজ করছে। সো এইটা আলাদা করার জন্য আপনার একে তো হলো রেগুলেশন সেপারেশন নাই, নাম্বার টু হচ্ছে যে আপনার বিজনেস মডেল নাই। আমরা জাস্ট আসলে ব্যাংকিং ব্যবসা করার জন্য একটা লাইসেন্স নিচ্ছি, শুরুতে একটা প্রস্তাবনা করছি, কিন্তু তার মধ্যে আর আমরা আসলে কেউ নাই। কেউ যে না থাকেন, আপনারা যে নির্দেশ মানে যে প্রস্তাবনা দিয়ে আসলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো নেয়, তারা যে ওই লাইন থেকে বের হয়ে যায়, সেক্ষেত্রে কি আসলে রেগুলেটরি দিক থেকে কোনো ধরনের অফকোর্স সুপারভাইজারি উইকনেস তো আমাদের আছেই, আমাদের সুপারভাইজারি উইকনেস আছে। আমরা পলিটিক্যালি ইনফ্লুয়েসড হয়ে আমরা ডিসিশন আমাদেরকে নিতে হচ্ছে, আমাদেরকে জনগণের কথা বিবেচনা করে আবার তার এগেনস্টে আপনি অ্যাকশানে যেতে পারছেন না। মানে প্রশ্নটা হচ্ছে এরকম, আপনি যখন খুব ছোট তখন সমস্যাটা আপনার, আপনি যখন খুব বড় সমস্যাটা তখন আপনার না, অন্যের। এখন একটা যখন একটা প্রতিষ্ঠান বড় হয়ে গেছে অলরেডি, তখন সমস্যাটা হয়ে গেছে রাষ্ট্রের। তাকে বন্ধ করতে গেলে রাষ্ট্রের তখন জনগণের কথা ভাবতে হয়, এটার সেক্টরের ইম্প্যাক্টের কথা ভাবতে হয়, কিন্তু এটা হয়তো অনেক আগে অ্যাড্রেস করা যেত, সেটা আমরা মিস করেছি। এবং এই দেশে টেকনোলজিটাকে ব্যাংকের জন্য আপনি যদি আমাকে অনেস্টলি আস্ক করেন, আমাদের মোর দ্যান 60% উপরে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান যাদের যে অ্যাকচুয়াল যে ইনফ্রাস্ট্রাকচার থাকার দরকার ছিল, আইটি ইনফ্রাস্ট্রাকচার থাকার দরকার ছিল, টেকনোলজি থাকার দরকার ছিল, যেটাতে আপনি রিস্ক অ্যাড্রেস করতে পারবেন, কাস্টমার সার্ভিস দিতে পারবেন, প্রোডাক্ট তৈরি করতে পারবেন, কোনোটাই নাই। যার ফলে আমরা এই যে আপনার আজকে হিসাব করতে গেলে উইন্ডো ড্রেসিং করতে পারি, অ্যাকচুয়াল হিসাবটা সিস্টেম থেকে আপনার না হয়ে আমরা এখনও ম্যানুয়াল করতে পারি। সো এখনও কিন্তু আপনার টেকনোলজিটা আমরা ওই জায়গাটাতেই তৈরি করতে পারিনি। সো সুপারভিশনের অভাব আছে, আইনের শাসন নাই, এটা আমাদের তো জাতীয় সমস্যা, এটা শুধু ব্যাংক আর্থিক খাত না, প্রতিটা সেক্টরে এই সমস্যা আছে বলে আসলে আমরা এখানে দেখছি যে অন্যায় করে পার পাওয়া যায়। আমরা বিভিন্ন সময় দেখছি যে আসলে এই আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এমডি ছাড়াই ভারপ্রাপ্ত এমডি দিয়ে চালাচ্ছে অনেক প্রতিষ্ঠান অনেক দিন যাবত। এই যে আমাদের যে সংকট, এই সংকটের পেছনে কি এটা দায়ী? একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠানের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে,
হাইকোর্ট বা এসিসি বা সেন্ট্রাল ব্যাংক সেটাকে রিকনস্ট্রাক্ট করে দিয়েছে। তারা ওইটা রিকনস্ট্রাকশন করতে যেয়ে যেটা দেখেছে যে ওই প্রতিষ্ঠানের আসলে এনপিএল হয়ে গেছে হয়তো 80% বা 90% বা মোর দ্যান 70%, কালেকশন নাই। তাহলে সে আসলে তো তার এমপ্লয়ীদের স্যালারি পেমেন্ট করা, অন্যান্য ডিপোজিটের অব্লিগেশন পেমেন্ট করা, এটা সে করতে পারছে না। কিন্তু সে এটাও বুঝতেছে যে এখান থেকে বের হওয়ার জন্য তার ভালো রিসোর্স দরকার। সো একটা হচ্ছে ওই প্রতিষ্ঠানগুলোর ইমেজ সংকট হয়ে গেছে, ওই প্রতিষ্ঠানের আসলে কোনো বিজনেস প্ল্যান নাই যে কিভাবে ওখান থেকে তারা বের হবে, এবং ওইটা বের হওয়ার জন্য যে ক্যাপাসিটি রিসোর্স দরকার, তাদের জন্য যে বেতন করি অন্যান্য সুবিধা দেওয়ার কথা, সেটাও সে আসলে অফার করতে পারছে না। তো এই সমস্যাটা হয়ে গেছে, কাঁথাটা ছোট হয়ে গেলে আপনি কি টানে পা ঢাকবেন, তো মাথা খালি হয়ে যাচ্ছে, মাথা ঢাকতে গেলে পা খালি হয়ে যাচ্ছে। ওই প্রতিষ্ঠানে ভালো লোক তারা চাইলেও পাচ্ছে না, যেতে চাচ্ছে না, আবার তার ভালো লোক নেওয়ার ক্যাপাসিটিও নাই। সো যার ফলে আমরা দেখেছি যে ডজনের উপরে ব্যাংক এফআই যেখানে অ্যাক্টিং সিইও দিয়ে কাজ করা হচ্ছে, অন্যান্য ফাংশনগুলোতে লোক নাই, এবং সেখানে আমরা অন্টারপ্রিনিয়র যারা ছিল, বোর্ডে যারা ছিল, তাদেরকে তো আস্তে করে ছেড়ে দিয়েছি। সো তাদের তো আসলে কোনো এখানে রিস্ক নাই। আর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যারা আছেন তারা আসলে এখানে কিভাবে হেল্প করবেন, ফান্ডিং লিকুইডিটি এনশিওর করতে পারছেন না, অন্য ব্যাংকের লাইন তাদের এখানে নাই। সো ব্যবসাটা তো তারা করতে পারবে না, ব্যবসা করাতে হবে ম্যানেজমেন্টকে দিয়ে, কিন্তু ম্যানেজমেন্ট রিক্রুট করার জন্য যে ফান্ড সাপোর্ট সহ অন্যান্য দরকার, সেটাও তারা দিতে পারছে না। সো সেটা তো একটা বড় মূল কারণ। আসলে এই যে যদি আপনি একদিকে হলো তাদের ফান্ডিং সমস্যা, আর একদিকে তাদের যোগ্য লোক নিতে চাইলেও তারা পারতেছে না, আসলে এই প্রতিষ্ঠানগুলো রেখে আসলে কোনো দরকার আউটপুট আসবে এখান থেকে? এইটাতে একটা ডিপ ডাইভ দরকার, খুব গভীরভাবে চিন্তা করে আমাদের আসলে একটা সময় এসেছে, আর দেরি করা বোধহয় ঠিক হবে না। এভরি ডে ইজ এ ভেরি বিগ ডে। এখন এইটার যারা অংশীজন আছেন, যারা স্পন্সর ছিলেন, যারা ডিরেক্টর আছেন, রেগুলেটর এবং অন্য আর্থিক প্রতিষ্ঠান মিলে এখানে আসলে বসতে হবে। এটার যদি ভ্যালুয়েশন ঠিকমতো করা যায়, ধরেন আপনি আমাকে বললেন যে আপনি কি আরও একটা আর্থিক প্রতিষ্ঠান নেবেন কিনা, প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি নিলে আমার বেনিফিটটা কি, আমি কি এইখানে কোনো ট্যাক্স বেনিফিট পাবো, আমাকে কি কোনো লিকুইডিটি সাপোর্ট সেন্ট্রাল ব্যাংক থেকে দেওয়া হবে, আমাকে কোনো রেগুলেটরি ছাড় প্রভিশন থেকে শুরু করে অন্য কিছু দেওয়া হবে। তাহলে ওই প্রতিষ্ঠানের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আপনি যদি মার্চ করতে পারতেন বা একটা অ্যাকুইজিশনের প্রসেস আমাদের এখানে থাকতো, তাদের ওপেক্স যেটা আছে সেটা তো আসলে কমে যেত সিগনিফিক্যান্টলি। কেন, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের 50% উপরই হচ্ছে আপনার ওপেক্স, তার স্যালারি, এটাই হচ্ছে মেন। তো সেটা আপনি কমাতে পারতেন। দ্বিতীয় হচ্ছে আপনি ইফেক্টিভ কালেকশন প্রসেসে যে কালেকশনটা বাড়াতে পারতেন। লিগাল যে অ্যাকশনগুলো নিচ্ছেন সেই অ্যাকশনগুলোকেও কিন্তু আপনি একই প্রতিষ্ঠানের ব্যানারে এই সবগুলো মিলে আপনি যেতে পারতেন। তার মানে আপনার একদিকে কালেকশন ইমপ্রুভ করতো, অন্যদিকে তোর অপারেশন এক্সপেন্স কমতো, এবং সাথে সাথে এখানে যদি আপনি একটা লং টার্ম ফান্ডিং সাপোর্ট আপনি রেগুলেটর থেকে পেতেন, তাহলে হয়তো 8-10 বছরের স্কোপে অনেকগুলো প্রতিষ্ঠানকে আপনি ঠিক করে নিয়ে আসতে পারতেন। সো এইটা আমাদের আসলে করার দরকার আছে, এবং যেটা একটা পর্যায়ে আপনি বুঝতেন যে এটা দিয়ে সম্ভবই না, সেগুলোকে হয়তো আসলে একটা ডিজুলেশন প্রসেসে আমাদেরকে যেতে হবে। আদারওয়াইজ আপনি আইসিইউর বেড চার্জও দিচ্ছেন, আবার এদিকে তাকে আপনি খরচও টানতে পারছেন না, এরকম একটা সিচুয়েশন লং রানের জন্য আমাদের জন্য আরও বার্ডেন হয়ে যাবে। এই যে আপনাদের নর্মাল বিজনেসের পাশাপাশি আপনারা শেয়ার বাজারে যেই প্রতিষ্ঠানগুলোর, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানের তো দীর্ঘদিন সেই 2010 সালের পর থেকে আপনারা মার্জিন ঋণ, আমরা যেটাকে পুঁজিবাজারের ক্যান্সার হিসাবে ধরা হয়, এই প্রতিষ্ঠানগুলো থেকে মানে ওই মার্জিন ঋণ থেকে উত্তরণ বা আপনাদের মার্জিন ঋণের অবস্থার থেকে পরিত্রাণের উপায়টা কি? একটা ভালো কথা বলেছেন, আসলে এখন হঠাৎ করে বলা শুরু হয়ে গেছে যে মার্জিন লোন ইজ এ ক্যান্সার। প্রথম কথা হচ্ছে যে আপনার ওষুধের দোকানে তো বিষ পাওয়া যায়, কিনতে পয়জন পাওয়া যায়। এখন আপনি কি পয়জনটাকে অ্যাভেলেবেল করে সবাই যে কেউ চাইলেই কাউন্টার থেকে কিনতে দিবেন কিনা, কিনলে সেটার আসলে সেফগার্ড কি, সেটা না করে যদি আপনি বলেন যে না পয়জনই উৎপাদন করা যাবে না, তাহলে তো ওইটার আবার যে প্রয়োজন আছে সেটা আপনি করুন। মার্জিন লোন ইজ এ বিজনেস, কিন্তু ইস্যু হচ্ছে যে মার্জিন লোনটা যে নীতিমালায় যেভাবে চলার কথা সেভাবে তো আমরা চলতে দিই নাই, কখনোই দিই নাই, এবং রেগুলেটরি পজিশন থেকে আমরা চলতে দিই নাই। এখন আপনি মার্জিন লোনের অনেক প্রসেস করছেন, কোনো প্রসেস দরকার নেই। প্রাইমারি কথা হচ্ছে আপনি 100 টাকা লোনের এগেনস্টে আপনি মার্জিন লোন দিবেন। এই মার্জিন লোন তো হচ্ছে রিস্ক, তার মানে ইনস্টিটিউশন রিস্ক অ্যাসেসমেন্ট করবে যে আপনার কি, আমি কি 50 টাকা দিব না 80 টাকা দিব। আমি যদি 80 টাকা দেই, তাহলে এটা 80 টাকার আগ পর্যন্ত আমি সেভ, 80 টাকার দাম আসলে আমাকে কিন্তু সেল করে ফেলতে হবে। এখন আমি যদি সেল করতে না পারি, এখন আপনি মার্জিন লোনের এইটাকে ক্যান্সার বলেন আর প্রসেস বানান আর নিয়ম বানান, তাহলে তো আসলে চলবে না। মার্জিন লোনের কারণে যে নেগেটিভ ইকুইটিটা তৈরি হয়েছে, তার মানে আমরা অন টাইম একটা মার্চেন্ট ব্যাংক বা ইনভেস্টমেন্ট ব্যাংক মার্জিন লোনের যে নিয়ম আছে ওয়ার্ল্ড ওয়াইড,
সেটা আমরা করতে পারেন। এটা তো ক্যাশ সিকিউরিটি। এখন আপনি ক্যাশ সিকিউরিটি এগেনস্টে লোন দিলেন, ওদিকে আপনি বলে দিলেন যে ফ্লোর প্রাইস, আপনি এটা ট্রেড হবে না। এখন দাম পড়লেও আপনি সেল করতে পারছেন না, মার্কেটে বায়ারলেস হয়ে গেল, তার মানে অর্গানাইজেশন রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে। মার্কেটে আপনি সেল করতে গেলে বলছেন যে হঠাৎ করে সেল প্রেশার চলে এসে যাবে, প্যানিক ক্রিয়েট করে যাবে, ইন্ডেক্স ফল করে যাবে, আপনি সেক্ষেত্রে তাকে ফোন করে বলেন ভাই সেল করতে পারবেন না। সো এইটাতে এখন এটা নিয়ে অনেক গবেষণা করছি আমরা। আপনি দেখবেন যে একটা রিসেন্ট মার্জিন লোনের একটা নীতিমালা করা হচ্ছে, কেউ কেউ বলছে 5 বছর একজনকে অ্যাসেসমেন্ট করে আপনি মার্জিন লোন দেন। আপনি 100 বছর অ্যাসেসমেন্টও কোনো লাভ নাই। প্রাইমারিলি আপনি যদি মার্জিন লোন অনুযায়ী যদি মার্জিন লোনটা না চালাইতে দেন, তাহলে এখানে আপনি মার্জিন লোনে ব্যবসা করতে পারবেন না। এখন এখান থেকে যদি বের হতে হয়, তাহলে অর্গানাইজেশনগুলোকে আপনার এইটাকে প্রভিশন করে রাইট অফ করার একটা টাইম দিতে হবে, এবং সেই টাইমে আপনার ইয়ার ওয়াইজ কিছু মাইলস্টোন থাকবে, যে আপনি এদিকে ডিভিডেন্ড দিবেন, এদিকে কোম্পানি প্রফিট নিবে, অথচ আপনি মার্জিন লোনের এগেনস্টে আপনি প্রভিশন করবেন না, এই ছাড়গুলো আপনি নেবেন, আনরিয়েলাইজ লসের ক্ষেত্রে আপনি ছাড় নেবেন। এই ছাড়টা অনন্তকাল চলতে পারে না। কিন্তু এখন যদি আপনি আজকেও যদি বলেন যে এখন থেকে তাহলে কি করার, তাহলে আপনাকে এটা একটা 5 ইয়ার্স 10 ইয়ার্সের প্ল্যান দিতে হবে। কারণ 9,700 কোটি টাকার উপরে আমরা শুনছি যে মার্জিন লোনের নেগেটিভ ইকুইটি আছে। আসলে না, এটা সংখ্যা আরও বেশি। এটা তো যেগুলোতে শুধু শেয়ার আছে সেটা, যেগুলো অলরেডি শেয়ার নাই, যে অ্যামাউন্ট যেটা রিপোর্ট হয় না, সেই অ্যামাউন্টটা কত। সো এই টোটালটাকে যদি অ্যাড্রেস করতে হয়, তাহলে আপনাকে কিন্তু প্রতিটা অর্গানাইজেশনের সক্ষমতার ভিত্তিতে তার প্যারেন্ট কোম্পানি এবং তার নিজের ব্যালেন্স শিটের উপরে তাকে কিন্তু একটা ইয়ার দিতে হবে, যে এই ইয়ারের মধ্যে আপনি আপনার ট্রেডের ইনকামের, আপনার মার্জিন ইনকামের এত % করে আপনাকে প্রোভাইড করতে হবে। এক। দ্বিতীয় হচ্ছে যে আপনার মার্জিন লোনের পলিসিটা যেন মার্জিন লোনের মতো অর্গানাইজেশন ট্রিট করতে পারে, সেটা যেন আপনাকে থাকে। 3, আপনি মার্জিন লোন দিয়ে ইন্ডেক্স বাড়াবেন, মার্জিন লোন দিয়ে কোনো একটা শেয়ার প্রাইসকে লিড করবেন, এই অ্যাপ্রোচ যদি আপনার একদম টপ লেভেল থেকেও থাকে, তাহলে তো আসলে মার্জিন লোনটা বোঝাই যাচ্ছে পারপাসফুলি এটা আপনি ইউজ করছেন একটা আর্টিফিশিয়াল জায়গায়। এখান থেকে আপনার বের হয়ে আসতে হবে। আর মার্জিন লোন কারা দিবে ওইটা ঠিক করেন, কাকে দিবে সেটা ঠিক করার জন্য, কারণ আপনি তো যাকে দিবেন ক্যাশ সিকিউরিটি এগেন্সটে দিবেন, কিন্তু কে দিবে, কোন ধরনের প্রতিষ্ঠান দিবে, যাদের গুড গভর্নেন্স আছে, যাদের ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ আছে, যেখানে মার্জিন লোন ম্যানেজ করার তাদের ক্যাপাসিটি আছে, সিস্টেম আছে, যেখান থেকে সে সেল করতে পারবে, সে ট্রিগার বসাতে পারবে। অসংখ্য হাউজ আছে যাদের আসলে সিস্টেম নাই, পিপুল নাই, প্রসেস নাই, এবং তারা অনেক সময় পার্সোনালি মোটিভেটেড হয়ে এই মার্জিন লোনগুলো অনেক সময় দিচ্ছে। সো এইখানে আপনাকে দেখতে হবে যে ইনস্টিটিউশন যারা তারা আসলে মার্জিন লোন দিবে, বা অন্যরাও দিতে গেলে তাদের গভর্নেন্সগুলো এরকম থাকা দরকার, তাহলে আপনি তাদেরকে মার্জিন লোন অ্যালাউ করতে পারবেন। মার্জিন লোনটা আপনি যেটা বলছেন যে মার্জিন লোন এক ধরনের আইন বাস্তবায়ন, আসলে সেই আইনটা আপনারা বাস্তবায়ন করতে পারেন, এটার জন্য আসলে সেই নিয়ন্ত্রণ সংস্থা দায়ী? এটার জন্য আমরা অনেকেই দায়ী, যার মধ্যে রেগুলেটরকে আমি না বলবো না যে তারা দায়ী না, বিকজ আমরা দেখেছি প্র্যাকটিক্যালি, আমরা দেখেছি যে মার্জিন লোন কাস্টমারের অ্যাকাউন্ট সেল করা যাবে না বা সেল করেন এইরকম কিন্তু ফোন আমরা অহরহ আপনি পাচ্ছেন। এখন আপনি বলবেন যে আপনাদের তো অফিসিয়াল কোনো ইনস্ট্রাকশন নাই, কিন্তু আপনি যে রেগুলেটরি পজিশনে আপনি বসে কাজ করছেন, সেখানে আপনি তার আদেশকে অমান্য করে ডে টু ডে তো আপনি অপারেশন চালাতে পারবেন না। সো এই অনৈতিক হস্তক্ষেপ এক। দ্বিতীয় হচ্ছে যে মার্কেটটাকে তো আমরা স্টাবিলাইজ করিনি এখনো পর্যন্ত, করতে পারিনি। আপনি অনেক কথা বলতে পারেন, আপনি অসংখ্য লজিক দিতে পারেন যে আমি এইটা করা উচিত ছিল, এইটা করি নাই, এখন এইটা করছি। আপনাকে দিন শেষে দেখতে হবে যে ক্যাপিটাল মার্কেটের উপরে আসলে মানুষের আস্থা আছে কিনা, সেটা এই দেশের মানুষের আস্থা আছে কিনা, অ্যাজ ওয়েল অ্যাজ ফরেন ইনভেস্টারের আস্থা আছে কিনা। আপনি আসলে কি করলে আস্থা পাবেন, সেটা আপনাকেই চিন্তা করতে হবে, যে আপনার কার্যক্রমে আপনি আসলে কি এমন কোনো সিগন্যাল দিচ্ছেন যে সিগন্যালগুলো অস্থিরতা প্রকাশ পায়, যে সিগন্যালগুলো লং টার্ম ভিশনকে প্রকাশ করে না, ফার্মনেসকে প্রকাশ করে না। আপনি মুখে বলতে পারেন আমরা এইটা করছি, এটা করব, এই প্রমিস করতে পারেন, কিন্তু মানুষের আস্থা যদি না আসে, তাহলে তো আপনার ইন্ডেক্স প্রাইসিং, আমরা এখনো বলেছি যে একসময় শেয়ারের দাম অনেক বেড়ে গেছে, এখন কমেছে, এখন কি এটার দায়ভার কে নিবে? প্রথম কথা হচ্ছে যে আমরা ভালো কোম্পানি দেখছি অনেকে, যার এনএভির তুলনায় তার শেয়ারের দাম অনেক টাকা কম, তার ভালো ভালো ডিক্লারেশন দিয়েছে, 30-35% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে ব্যাংকগুলো, তাদের শেয়ারের প্রাইস পড়ে যাচ্ছে, এবং ভালো রেটেড প্রতিষ্ঠানের শেয়ার পড়ে যাচ্ছে। তো তাহলে আপনি সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? যদি এটাই হয় যে মার্কেটে আপনি এখন বলছেন যে কমিশনের দায়িত্ব তো ইন্ডেক্সকে লিড করা না, ইন্ডেক্স কমানো না, বাড়ানো না, বা ইয়ে করা না, ফাইন, আই এগ্রি। কিন্তু মার্কেটে বা অনেক জাং শেয়ার উঠে গিয়েছিল, এখন সেগুলো কারেকশন হচ্ছে, ভালো শেয়ার কারেকশন হচ্ছে, টাকা এখান থেকে চলে যাচ্ছে, বিদেশিরা এখান থেকে ইনভেস্টমেন্ট নিয়ে চলে গেল। সো এইখানে যদি মার্কেটে আপনি সকাল বিকাল আইন চেঞ্জের রীতির থেকে বেরোয় না আসেন, মার্কেটে যদি আমরা এখনো পর্যন্ত জানি না যে ডিএসসি সিএসসির যে অথরিটি, সেই অথরিটিটা কি আদৌ আছে কিনা।
কমিশনে এমপ্লয়ি যারা কাজ করেন আসলে তাদের কি কোনো অথরিটি আছে কিনা, এবং এখানে যে সমস্ত জিনিস ডেইলি আমরা পত্রপত্রিকায় পড়ছি সেগুলো কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন ধরনের টেনশন তৈরি করছে, অনস্থায় তৈরি করছে। আপনার ফ্যাক্ট আপনি ব্যাখ্যা করতে পারবেন, এভরিবডি হ্যাজ এ লজিক, কিন্তু ডে এন্ড এতগুলো জিনিস কিন্তু আমাকে আপনার অনাস্থা তৈরি করছে। সেই অনাস্থা যদি হয় তাহলে আপনি শেয়ারের রাইট প্রাইস পাবেন না। যখনই শেয়ারের আপনি রাইট প্রাইস পাবেন না, আপনার মার্জিন লোন ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, আপনার নেগেটিভ ইকুইটির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে, আপনার আনরিয়েলাইজ লস আরও বেড়ে যাচ্ছে, আপনি ট্রেড করতে পারছেন না, ট্রেড করতে না পারলে আপনার মিনিমাম যে কমিশনটা আর্ন করে একটা প্রতিষ্ঠান চালানোর কথা সেটা আপনি চালাতে পারছেন না, সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের পুঁজি হারাচ্ছে। এটার কিন্তু ইম্প্যাক্ট অসংখ্য জায়গায়। সুতরাং আপনি ওয়ান অফ ভাবে শুধু মার্জিন লোনের পলিসি ঠিক করা কিংবা নতুন একটা আইপিও নিয়ে আসা না, এটার একটা হোলিস্টিক্যালি আপনাকে চিন্তা করতে হবে। একই সঙ্গে আপনার মার্কেটে ট্রাস্ট রিস্টোরিংয়ের প্রসেস তৈরি করতে হবে, আপনার মানুষের আস্থা কি কি করলে ফেরত আসে সেটা ইফেক্টিভলি চিন্তা করতে হবে, রেগুলেশনস ঠিক করতে হবে, মার্কেটের নতুন জিনিসগুলোকে ওয়েলকাম করার চিন্তা করতে হবে, আবার অন্যদিকে যে সংস্কারগুলো আছে সেটাকেও আপনাকে সাইমিলটেনিয়াসলি চালাই দিতে হবে। মার্জিন লোন নিয়ে এসএসসি যেই ট্রান্সফোর্স করেছে ওই কমিটি একটা প্রস্তাবনা তারা দিয়েছে। সেই প্রস্তাবনা যে 10 লাখ টাকার উপরে কারো যদি ইনভেস্টমেন্ট থাকে এবং 6 মাসের অভিজ্ঞতা থাকে তাহলে তাকে মার্জিন ঋণ দেওয়া যেতে পারে। আসলে এইটা কি আসলে কোনো ধরনের সাইন্টিফিক হলো কিনা যে আমি 10 লাখ হইলে পারবো, 3 লাখ হলে পারবো, আবার 10 কোটি হলে কেন পারবো না? না, ইটস এ ডিবেটেবল। প্রথম প্রশ্ন হচ্ছে আপনার ইন্টেনশনটা আমরা বুঝি, হুইচ ইজ গুড। ইন্টেনশন হচ্ছে যে আপনি চাচ্ছেন যে যাদের রিস্ক অ্যাপিটাইটটা একটু বেশি, যারা শেয়ার মার্কেটে অ্যাটলিস্ট কিছুদিন আছে, যারা বুঝে তাদেরকে আপনি মার্জিন লোন দিবেন। কিন্তু মার্জিন লোনে যাদের এর চেয়ে বড় ভলিউম যাদের ছিল, যাদের ইকুইটি কয়েক কোটি টাকা ছিল, যারা দীর্ঘদিন ধরে আছে, তারা কি মার্কেটে প্রাইস বাড়ানোর পিছনে কাজ করেনি? করেছে। এবং হঠাৎ করে সেই শেয়ারের দাম পড়ে যাওয়াতে কি সেই অ্যাকাউন্ট রিস্কে পড়েনি? পড়েছে। বরঞ্চ আপনি যদি অ্যানালাইসিস করেন নেগেটিভ ইকুইটি অ্যাকাউন্টগুলোতে, আপনি দেখতে পাবেন এখানে যাদের বেশি টাকা ছিল সেই কারণেই প্রতিষ্ঠানগুলোতে সবচেয়ে বেশি নেগেটিভ ইকুইটি হয়েছে। ক্ষুদ্র কাস্টমার যারা, তাদের কিন্তু আপনার ওগুলো সেল করে দিয়েছে চট করে, তাদের ভয়েস কম ছিল, 10 লাখ 15 লাখ বলেন, তাদের ভয়েস কিন্তু কম ছিল। সেগুলোতে যতখানি না আক্রান্ত, বরঞ্চ যাদের কয়েক কোটি টাকা ছিল, শত কোটি টাকা ছিল, যারা 20-50 কোটি টাকা মার্জিন লোন নিয়েছে, যারা আপনার অনেক দিন ধরে মার্কেটে আছে, তাদের কারণে এই নেগেটিভিটি আরও বেশি হয়েছে। সো ইট ইজ নট পারফেক্টলি কোরিলেটেড যে আপনি কত বছর মার্কেটে থাকলে আর কত টাকার মিনিমাম ইনভেস্টমেন্ট হলে আপনার আসলে মার্জিন লোন দেওয়া যায়। বরঞ্চ এইটা চিন্তা করেন যে প্রতিষ্ঠান মার্জিন লোন দিবে সে কি স্বাধীনভাবে দিতে পারবে কিনা, তার রিস্ক অ্যাসেসমেন্ট করার মতো ক্যাপাসিটি তার আছে কিনা, তার ফোর্স সেল করতে গেলে তার কি কোনো বাধা আছে কিনা, এবং সে কি ট্রিগারগুলো তার সিস্টেমে দিয়ে আছে কিনা, কোন পয়েন্টে আপনি ইডি রেশিও 50-তে আসলে কি করবেন, 25%-এ আসলে কি করবেন, কোন মোমেন্টে আসলে আপনি ট্রিগারগুলোকে প্রেস করতে পারবেন, সেই ক্ষমতা প্রতিষ্ঠানের আছে কিনা, আপনি সেইটা দেখেন। আমি একটা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, আপনি আমাকে শিখান যে আপনি লোন দেওয়ার সময় কি রিস্ক ম্যানেজ করবেন। আপনি বলতেছেন না কাস্টমার তুমি লোন পাইতে গেলে কি করতে হবে, শুধু হতে পারে ওটা একটা ভালো উদ্যোগ, কিন্তু আপনি দেখেন এই একই দেশে এনপিএল যেমন আমরা বলছি যে 30%, 35%, 70-80%, সেই একই দেশে আবার এমন ভালো প্রতিষ্ঠানগুলো, ব্যাংকগুলো আমরা দেখতে পাচ্ছি যাদের এনপিএল লেস দেন 5%, 2%, 3%, এবং যাদের এবছরের প্রফিট সিগনিফিকেন্টলি বেড়েছে, কাস্টমার ডিপোজিট সিগনিফিকেন্টলি বেড়েছে। তো তার মানে কাস্টমারকে কি আমরা অ্যাওয়ার করেছি নাকি ব্যাংক তার নিজস্ব প্রসেসটাকে ডেভেলপ করেছে? সো এইখানে যেখান থেকে সাপ্লাই হচ্ছে পানিটা, আমার মনে হয় ওই জায়গায় একটু বেশি ফোকাস করি। তারপরে অফকোর্স ওইটাও এডুকেশন আমাদের দরকার, যে আপনি মার্জিন লোন নেওয়ার আগে আপনি চিন্তা করেন। আমরা এখন একটু আসি আপনাদের বাংলাদেশ ফাইন্যান্স নিয়ে। বাংলাদেশ ফাইন্যান্স আসলে আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে অনেকগুলো মানে শক্তিশালী সিদ্ধান্ত আপনি নিয়েছিলেন, যে যারা তাদের লোন পেমেন্ট করতেছেন এরকম অনেক লোক ধরে আপনি সেটা লোন পেমেন্ট নিয়েছেন। সর্বশেষ আপনারা যেই আসলে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছেন সেখানে অনেক বড় একটা সিদ্ধান্ত আপনারা নিয়েছেন, প্রায় 783 কোটি টাকার মতো আপনাকে মানে লোন অ্যাডজাস্ট করার চেষ্টা করেছেন, বা সেটাকে আমরা এই যে এত বিশাল একটা লোন অ্যাডজাস্ট হলো, এটার পিছনে কারণটা কি? জি, আপনাকে প্রথমে বলি যে আমাদেরকে বুঝতে হবে যে কোনটা লস আর কোনটা প্রভিশন। আমাদের পোর্টফোলিও হচ্ছে, লোনের পোর্টফোলিও 1400 কোটি টাকা। এইখানে তো আসলে 1400 কোটি টাকার একটা পোর্টফোলিওতে 800 কোটি টাকার কাছাকাছি লস হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে এখানে আসলে আপনাকে বুঝতে হবে যে আমরা এখানে প্রভিশনটা নিয়েছি কি কারণে নিয়েছি। আমি এই প্রতিষ্ঠানে যখন জয়েন করি আমাদের সাসপেন্স এবং প্রভিশনের ব্যালেন্স ছিল, প্রভিশন 22 কোটি টাকা আর সাসপেন্স ছিল আরও 20 কোটি টাকা।
আজকে যদি বলি আমাদের প্রভিশন এবং সাসটেন্স মিলে প্রায় 1100 কোটি টাকা আমরা বিল্ড আপ করেছি এই গত 4 বছরে, যার একটা বড় অংশ আমরা গত বছর এবং তার আগের বছর করেছি। কেন প্রভিশনটা এই মুহূর্তে করলাম? এই পরিস্থিতি আপনি দেখেন যে শর্ট টার্ম যারা আপনার ডিভিডেন্ড দিচ্ছে বা প্রফিট দেখাচ্ছে, এইটাতেও কিন্তু মার্কেটে তার কোনো রিফ্লেকশন নাই, শেয়ার প্রাইসে বলেন অন্য জায়গা নাই। তার মানে আমাদেরকে শর্ট টার্মে শেয়ার হোল্ডাররাদের কথা শুধু যদি আমি চিন্তা করি, লং টার্মে প্রতিষ্ঠানের একটা বড় রিস্ক আমি পুষে রাখবো। আমরা যে সমস্ত আমাদের এনপিএল লেস দেন 10%, 9.26%, এবং যেটা গত বছরের তুলনায় কমেছে। গত বছর ছিল 11.2, সেখান থেকে 9.26% আসছে। তার মানে আমরা চাইলে অনেক কম প্রভিশন করে হয়তো 2024টাকে ক্লোজ করতে পারতাম, কিন্তু আমরা তো 2024 সালের জুলাইয়ের পর থেকে দেখেছি অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান যারা বিভিন্ন কারণে তাদের সম্পৃক্ততার কারণেও ইম্প্যাক্ট হয়েছে, শুধু ডিরেক্টলি পলিটিক্স না, অসংখ্য কারণেই তাদের ইম্প্যাক্ট হয়েছে। ডলারের কারণে হয়েছে, তাদের ব্যবসা অন্য প্রতিষ্ঠানের সঙ্গে ছিল, সেই প্রতিষ্ঠান খারাপ হয়েছে, সেটার কারণে হয়েছে, এবং তারা নন পেমেন্ট করছে কিছুদিন। এগুলোর ক্ষেত্রে আমরা কোনো ডেফারেল নেই নাই। আপনি অনেক ব্যাংকের ক্ষেত্রেই দেখবেন যে তাদের শুধুমাত্র খেলাপি ঋণের এগেনস্টে তাদের প্রভিশন আছে, কিন্তু স্ট্রেস লোন বলে যেটা আছে, যে লোনগুলো ভবিষ্যতে খারাপ হতে পারে, এখন এটাকে আমি আগামী 3 বছরে এইটা খারাপ এক নাগাড়ে নিব, নাকি আমি সমস্ত রিস্কটাকে এখনই অ্যাড্রেস করে আগামী 3 বছর 5 বছর ধরে ইমপ্রুভ করে যাব, এটা একটা ডিসিশন। নাম্বার 2 হচ্ছে যে প্রাইভেট প্লেসমেন্ট যতগুলো আছে, আনরিয়েলাইজ লস যতটুকুন ক্যাপিটাল মার্কেটে আছে, নেগেটিভ ইকুইটি যতখানি ক্যাপিটাল মার্কেটে আছে, এই জিনিসগুলোর উপরে কিন্তু অনেকে প্রভিশন নিচ্ছে না, বিকজ এখানে কিছু ছাড় আছে। কিন্তু আপনি যেটা বললেন 2010 সালের পর থেকে এই ছাড় দিয়ে কি তারা এটা অ্যাড্রেস করতে পেরেছে? অ্যাড্রেস করতে পারেনি। আমরা চেয়েছি আমাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলো একটা ক্লিন স্লেটে তারা কাজ করুক। সো আমি যদি আমার স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে ফুল ডিসক্লোজার না দেই, জেনুইনটা না বলি যে দেখেন আমার সর্বোচ্চ রিস্ক যেটা আমি নিয়ে নিয়েছি, কিন্তু আগামী 10-15 বছর 20 বছর আমাদের প্রতিষ্ঠানে কোনো সমস্যা নেই, এখন থেকে আমরা যত রিকভারি করব পুরোটাই আমার অ্যাড ব্যাক হবে আমাদের ব্যালেন্স শিটে। এক, ক্যাপিটাল মার্কেটে যদি আমার সমস্ত পোর্টফোলিও আমি যদি সেল করেও দেই, আমার যদি নেগেটিভ ইকুইটি ওখান থেকে যদি মার্কেটে কোনো ইমপ্রুভ না হয়, কাস্টমার যদি টাকা জমা নাও দেয়, আমার প্রতিষ্ঠানের কোনো ইকুইটি রিস্ক নাই, তাহলে এই জায়গাগুলো যদি আপনি আনঅ্যাড্রেস করে রেখে যান, তাহলে আপনি হয়তো প্রফিট দেখাতে পারতেন, টেম্পোরারি একটা প্রফিট দেখাতে পারতেন। আমি আপনাকে হলফ করে বলতে পারি, যতগুলো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সাবসিডিয়ারি আছে, মার্চেন্ট ব্যাংক আছে, তারা সবাই তাদের ওই প্রতিষ্ঠানগুলোর যত আনরিয়েলাইজ লস আছে, নেগেটিভ ইকুইটি আছে, মার্জিন লোন আছে, প্রাইভেট প্লেসমেন্ট আছে, সেটার উপর পুরোপুরি প্রভিশন করে নাই। ইভেন আমাদের কিছু ডিপোজিট আছে, যে ডিপোজিটগুলো অনেক আগে রাখা ছিল কিছু দুর্বল আর্থিক প্রতিষ্ঠানে, আমরা দেখছি সেখান থেকে আমরা কয়েক লাখ টাকা পাই, কিন্তু আমার ওখানে প্রায় 30 কোটি টাকার মতো আটকে গেছে, যেখান থেকে এই মুহূর্তে ফেরত পাওয়াটা কিছুটা অনিশ্চয়তা আছে, হয়তো ভবিষ্যতে পাবো। আমরা ব্যাংকগুলোকে দেখেছি যে সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে এটা থেকে ছাড় নিয়েছে, যেহেতু এখানে স্পেসিফিক প্রভিশন করার কোনো রিকোয়ারমেন্ট নাই, না আমরা সেই প্রভিশনটা নিয়ে নিয়েছি যে আমি যদি ওটা না পাই আমার কোনো ক্যাপিটাল শক হবে না। ইয়েস, এই বছরের জন্য শর্ট টার্মে আমরা একটা নেগেটিভ পিকচার দেখেছি, কিন্তু এটা প্রভিশন, ইটস নট এ লস, প্রভিশন ইজ নট এ লস। সো যদি যেহেতু আমাদের অবজেক্টিভ বা স্ট্র্যাটেজি শর্ট টার্ম না, কোয়ার্টার টু কোয়ার্টার না, আমাদের স্ট্র্যাটেজি লং টার্ম, সো লং টার্মে কোম্পানিকে যদি সাস্টেনেবল করতে হয় তাহলে আপনাকে এই রাস্তায় যেতে হবে। এরপরে আমি আপনাকে বলি, আমরা গত 5 বছরে যত লোন দিয়েছি তার এনপিএল হচ্ছে 0.26, 465 কোটি টাকা বাংলাদেশ ফাইন্যান্স গত 5 বছরে লোন দিয়েছে এসিমির ক্ষেত্রে, যার এনপিএল হয়নি বললেই চলে। যে এরকম পোর্টফোলিও আপনারা হয়তো অনেক ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বলতে পারবেন। আমরা একটা কম্প্রিহেন্সিভ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক করে ফেলেছি, যেখানে আমরা কিভাবে লোন মনিটরিং হবে, আন্ডাররাইটিং হবে, রিকভারি হবে, এবং সেটা দিয়ে কিন্তু আমরা এই এসএমই এবং রিটেল ব্যবসা করছি। এবং আমাদের ডিপোজিট বাস্কেটের পোর্টফোলিওটা চেঞ্জ করে ফেলেছি। আমরা একসময় আমাদের টোটাল ডিপোজিটের 50% ছিল কাস্টমার ডিপোজিট, বাকিটা ছিল আমার ব্যাংক বরোয়িং। আমরা কিন্তু এখন 73% কাস্টমার ডিপোজিট। সো আমরা এই যে ব্যাংক বরোয়িং থেকে নেমে এসে ছোট ছোট ডিপোজিট নিয়ে ডিপোজিট বাস্কেটটাকে ঠিক করেছি। অন্যদিকে লোনে যদি আমি আপনাকে বলি, গত বছর এই যে 465 কোটি টাকা লোন দিয়েছি তার প্রায় 70% লোন দিয়েছি শুধু এসএমই এবং রিটেলে, যার কারণে বাংলাদেশ ফাইন্যান্স কিন্তু বাংলাদেশ ব্যাংকের এসএমই সাস্টেনেবল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন পরপর 2বার এখানে এসেছে, যেখানে আপনার মৌলভিত্তিক রেটিংয়ের ভিত্তিতে হয়। তার মানে আমাদের একটা স্ট্র্যাটেজি হচ্ছে আপনার লং রানে বাংলাদেশ ফাইন্যান্স কোর ফোকাস করবে অন এসএমই এবং রিটেল, এবং টেকনোলজি ড্রাইভেন ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস অফার করবে, এবং ক্যাপিটাল মার্কেটে এই যে
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সহ টেকনোলজি ড্রাইভেন ট্রেডিং সিস্টেম ওএমএস এটা দিয়ে কাজ করবে। এটা যদি করতে হয় তাহলে একটা ক্লিন স্লেট দরকার হয়। তো সেই রিস্কটা আমরা নিয়ে সেই প্রিপারেশনটা আমরা করেছি। সো এখন নেক্সট 2-3 ইয়ার্সে যেটা হবে, এই যে 1100 কোটি টাকার প্রভিশন আমরা বিল্ড আপ করলাম, যার এগেনস্টে আমার হয়তো 130 কোটি টাকার মাত্র আমার খেলাপি ঋণ আছে, বাকি লোনগুলো খেলাপি না হলেও যেহেতু স্ট্রেস মনে করা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে, এটা যদি সত্যিকারতে স্ট্রেস না হয়ে আবার ফেরত আসে, দেন ইট উইল কাম ব্যাক টু দ্য কোম্পানি। এখন এটার উপরে আপনি আর্টিফিশিয়ালি ইনকাম জেনারেট করে, আপনি প্রভিশন না প্রোভাইড করে আপনাকে আসলে ইনকাম দেখিয়ে লং রানে কোম্পানিকে বিপদের মধ্যে ফেলার কোনো বলতে কারণ চাচ্ছেন নেই। যে দীর্ঘমেয়াদে বাংলাদেশ ফাইন্যান্সের আসলে সোনালী ভবিষ্যৎ এরকম কিছু এবং মনে একটা করছেন? শক্ত আর্থিক মজবুত, এবং এইটার যে আপনার 2016-17-18 সাল পর্যন্ত যে সমস্ত লোনগুলো আমরা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মতো দিয়েছিলাম, একটু বড় বড় লোন যেগুলোকে আমরা এখনো খেলাপি হয় নাই কিন্তু খেলাপি হওয়ার সম্ভাবনা আছে, সেগুলোকে পুরা খেলাপি বিবেচনা করলে কতখানি রিস্ক নেওয়া লাগতো সেটা আমরা করেছি। বিকজ আমরা দেখেছি গত 5-6 বছরে আমাদের কোনো খেলাপি হচ্ছে না, এবং এই প্রসেসে যদি আমরা এগোতে থাকি তাহলে আমাদের 2-3 হাজার কোটি টাকার একটা ব্যালেন্স শিট আগামী 3-4 বছরের মধ্যে হবে, যেখানে আপনার এনপিএল লেস দেন 1% হবে। তো এইটার বেনিফিটটা যদি পেতে হয় এবং একটা স্বচ্ছ ট্রাস্টেড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট যদি প্রকাশ করতে হয়, তাহলে এখানে আসলে লুকোচুরি করে শর্ট টার্ম গেমের কোনো কিছু নাই। তো সেই বিবেচনায় আমাদের বোর্ডও একটা স্ট্র্যাটেজিক ডিসিশন নিয়েছে যে আমরা কোয়ার্টার টু কোয়ার্টার না, আমাদের স্পন্সর যারা বোর্ডে আছেন এবং যারা এমনিতে স্পন্সর বোর্ডে নাই বাট শেয়ার হোল্ডার, তারা কিন্তু 25 বছরে একটা শেয়ার বিক্রি করে নাই। যে শেয়ার হোল্ড করছিল সে শেয়ারে আছে, হুইচ ইজ এ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট। 50-60% উপরে তারা হোল্ড করে, যারা হয়তো বোর্ডে আছে তারা হয়তো 30%, বাট বোর্ডের বাইরে যে সমস্ত আছে যারা শুরুতে বোর্ডে ছিলেন এখন নাই, আমরা বলি স্পন্সর শেয়ার হোল্ডার বা প্রমোটার, তারা কিন্তু আসলে আপনার এই শর্ট টার্মে তাদের শেয়ারের দাম বাড়া কমাতে বা ডিভিডেন্ড পাওয়ার জন্য তারা উদ্গ্রীব না, বরং তারা চাচ্ছে একটা সাস্টেনেবল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেটা লং রানে আগামী 25 বছর 50 বছর একটা এইচডিএফসি হয়ে যায় ইন্ডিয়ার, একটা ফাইন্যান্সিয়াল হাব হয়ে যায়। তো সেইটা করার জন্য হয়তো শর্ট টার্মে আমাদেরকে এই রিস্কটা নিতে হয়েছে। তো আপনারা এখন আসলে এই যারা আপনাদের লোন যাদেরকে দিবেন বা এক্সক্লুসিভলি আপনারা কি ধরনের প্রোডাক্ট ডিজাইন করছেন যেগুলো দিয়ে আসলে এই যে প্রভিশনারিং এর পাশাপাশি ওই প্রোডাক্টের মাধ্যমে আপনারা আর্থিক প্রতিষ্ঠানকে সোনালী যুগে নিয়ে যেতে চান বা একটি ভালো আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আপনি করে তুলতে চান? জি, থ্যাংক ইউ। আমরা গত 2 বছরে 110 কোটি টাকা শুধু বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্সিং স্কিমে লোন দিয়েছি। সো রিফাইন্যান্সিং স্কিমে লোন পেতে হলে আপনার এনপিএল কম থাকতে হয়, আপনার রিপেমেন্ট স্মুথ হতে হয়, এগুলো সব ঠিক থাকলে আপনি বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্সিং পান। এইটা পায় মাত্র বাংলাদেশে 4-5টা এনবিএফআই আউট অফ 35, সো উই আর ওয়ান অফ দেম। আমরা এই টাকাটা আসলে কি টিকিট সাইজে দিয়েছি আপনি জেনে খুশি হবেন যে আমাদের অ্যাভারেজ টিকিট সাইজ 7-8 লাখ টাকা। সো আমরা এখানে দুইটা ভাবে কাজ করি। এটাকে আপনি বলতে পারেন ডিজিটাল অ্যান্ড ফিজিক্যাল, এই যোগ করে যে মডেলটা আছে সেই মডেলে আমরা কাজ করি। অর্থাৎ আমাদের ব্রাঞ্চে আরএম আছে যারা লোনটাকে সোর্সিং করছে, এবং ওখানে ক্রেডিটরা আছে যারা আন্ডাররাইট করছে, কিন্তু পুরোটা করছি আমরা টেকনোলজি দিয়ে। সো টেকনোলজি দিয়ে যে লোন অরিজিনেশনটা হচ্ছে, সেখানে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে প্রসেস ফাস্টার থেকে শুরু করে এন্ড সার্ভিস এন্ড বেনিফিটটা এনশিওর করা থেকে শুরু করে পুরো কাজটা আমরা ডিজিটালি করছি। এবং যারা এসএমই সার্ভিস প্রোভাইডার আছে, যেমন ধরেন একটা এগ্রিটেক কোম্পানি যারা ফার্মারদেরকে সাপোর্ট দেয়, টেকনোলজি সাপোর্ট দেয়, গাভী মোটা তাজাকরণ ইয়ে করার জন্য, মিল্কিং যে তাদের ডেইরি যে প্রজেক্টগুলো আছে সেইগুলো আমরা কি করছি তাদের থ্রু দিয়ে টেকনোলজির মাধ্যমে ওই কৃষককে 2.5 লাখ 3 লাখ 4 লাখ টাকা আমরা ফাইন্যান্সিং করছি, এবং রিপেমেন্ট ইজ 100%। আমরা যে সমস্ত মেশিন কিছু বিক্রি করে অনেক প্রতিষ্ঠান আছে যে যারা কৃষির মেশিনগুলো তৈরি করে, পাওয়ার টিলার, আপনার এসকেভেটর, বিভিন্ন ধরনের, ওইটা আসলে কৃষকরা কিন্তু ইয়ে করতে পারে না, কিন্তু তারা আবার এর আগে বাকিতে বিক্রি করতে, এবং তাদের মনিটরিং আছে, আমরা তাদের থ্রু দিয়ে এন্ড কাস্টমারকে আমরা ফাইন্যান্সিং করছি। আমরা এনজিওর সঙ্গে আমরা লিঙ্কেজ করেছি। এনজিও আপনি জানেন যে একটা ছোট অ্যামাউন্ট এবং একটা টার্মের বেশি, শর্ট টার্মের বেশি তারা ফাইন্যান্সিং করতে পারে না, কিন্তু তাদের কাস্টমারটা গ্রাজুয়েট করলে তারা আসলে ওই কাস্টমারটাকে আর ধরে রাখতে পারে না। তো আমরা তাদের গ্রাজুয়েশন করা কাস্টমারের উপরের অংশটা ফাইন্যান্সিং করছি, আর মনিটরিং সুপারভিশনটা এনজিও করছে। তার মানে এমন একটা বিজনেস মডেল করেছি যেখানে আমার টেকনোলজি কাজ করছে, যেখানে আমার হিউম্যান রিসোর্স মনিটরিং টেস্টনলি কাজ করছে। তো যেহেতু আমি ব্র্যাক ব্যাংকে কাজ করেছি, আইডিএলসিতে কাজ করেছি, দেশের বাইরে অনেকগুলো প্রতিষ্ঠানের কাছে আমার লং রানও ট্রেনিং করার স্কোপ হয়েছে, আমরা কিন্তু ওইটার সমস্ত গুড এক্সপিরিয়েন্সকে ব্লেন্ডিং করেছি। সো টেকনোলজি সাপোর্ট নিয়ে লোন অরিজিনেশন সিস্টেমটাকে ডিজিটাল করে, লোন ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ডিজিটাল করে, এবং হিউম্যান রিসোর্সকে আমরা ইন প্লেস রেখে রিলেশনশিপ বিজনেস মডেলে আমরা ফাইন্যান্সিং করছি। যার কারণেই কিন্তু আমার এই যে
আপনি যদি ফান্ড ইউজেসটা ঠিক করতে পারেন আর জেনুইন কাস্টমারকে টাকা দেন, এদেশের মানুষ কিন্তু ক্ষুদ্র লোনের টাকা আসলে শেষের দিকে চলে আসছে, আমরা একটু জানতে চাচ্ছি সর্বশেষ আপনারা সাম্প্রতিক সময় একটি প্রবাসীদেরকে নিয়ে একটা প্রোডাক্ট লঞ্চ করেছেন, এই প্রোডাক্ট সম্পর্কে যদি আপনি একটু শর্ট করে বলতে জি, চাই। আসলে আমি আপনাকে যদি এক লাইনে বলি, আমাদের দেশে রেমিটেন্সের জন্য প্ল্যাটফর্ম আছে, কিন্তু প্রবাসীদের ব্যাংকিং কোনো প্ল্যাটফর্ম নাই। যে প্রবাসীর ব্যাংক প্ল্যাটফর্মের মধ্যে থাকবে তার লাইফের একটা ইন্স্যুরেন্স, তার একটা রিটায়ারমেন্ট প্ল্যান, তার একটা বাড়ি করার জন্য একটা ফাইন্যান্সিং, তার ফ্যামিলির জন্য একটা এসএমই লোন, তার এয়ারপোর্টে আসলে পিক অ্যান্ড ড্রপ, তার একটা লাউঞ্জ ফ্যাসিলিটি, তার একটা আনফরসিন রিস্ককে অ্যাড্রেস করার জন্য তার ফ্যামিলির জন্য কিছু প্যাকেজ, এইটা কিন্তু আমাদের এখানে নাই। সো এইটাকে আমরা বীর নামে একটা প্ল্যাটফর্মের দ্বারা আমরা এখানে লঞ্চ করেছি এবং জাস্ট আমরা গত মাসে এটা শুরু করলাম, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং আমি বিশ্বাস করি এইটার মাধ্যমে যারা দেশের বাইরে কাজ করছে প্রায় 1.5 কোটি মানুষ, তার একটা বড় অংশ তাদের আপনার এই যে কম্প্রিহেন্সিভ একটা সলিউশন নেওয়ার তার একটা সুযোগ পাবে এবং এটার মাধ্যমে তার ফাইন্যান্সিয়াল শুধুমাত্র আপনার ইনক্লুশন হবে না, তার লাইফস্টাইল বিল্ড আপ করা, তার ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসা, তার 10 বছর 15 বছর চাকরি করার পর একটা রিটায়ারমেন্ট প্ল্যান করা, তার কর্মক্ষেত্রে যদি কোনো অ্যাক্সিডেন্ট বা পার্মানেন্ট বা পার্শিয়াল ডিসএবিলিটি হয় সেই রিস্কগুলোকে কাভারেজ করা, এটার একটা প্যাকেজ আমরা তৈরি করেছি। সো এইটার মাধ্যমে কিন্তু একটা নতুন মার্কেটে বাংলাদেশ ফাইন্যান্স গেল। যেটা আপনি প্রশ্ন করছিলেন যে একই রকম ব্যাংকের সাথে ব্যবসা করে আপনারা কি এগোতে চান, না, আমরা ওই যে আপনার টেকনোলজি দিয়ে যে এসএমই ছোট ছোট ক্ষুদ্র লোন করছি যেখানে কেউ করছে না, এই যে বীরের মতো প্ল্যাটফর্ম দিয়ে আমরা এনআরবিদের জন্য ব্যাংকিং তৈরি করছি যেখানে কেউ কাজ করছে না। সো এরকম করে নিশটাকে আমরা খুঁজে নিচ্ছি যেখানে আমার কম্পিটিশন কম অথচ একটা বিরাট বিজনেস কাজ আছে, তৈরি আছে, সেরকম জায়গায় বাংলাদেশ ফাইন্যান্স আপনার কাজ শুরু করেছে। ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং বাণিজ্য প্রতিদিনের প্রতিটা দর্শকদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের বাণিজ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন প্রতিদিন অর্থ বাণিজ্য। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক জনাব কায়সার হামিদ। এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পরবর্তীতে যারা দেখবেন তাদের জন্য আগাম ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।